আবুল মনসুর আহমেদের যে ধরেন চিন্তা সংস্কৃতি বিষয়ক বা তিনি যেটাকে কৃষ্টি বলছেন, তাহজিব, তমদ্দুন, হ্যাঁ, এই কথাগুলো তিনি ব্যবহার করছেন। তো সেটা এবং মূলত আসলে কালচার শব্দটাই তিনি আলটিমেটলি রেখে দিচ্ছেন, মানে তার বইয়ের ক্ষেত্রে পাক বাংলার কালচার বা বাংলাদেশের কালচার। সো দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত তিনি কালচার শব্দটাই রাখতেছেন, মানে বাংলা অনুবাদের ব্যাপারে এক ধরনের তার হয়তো মানে দ্বিধা ছিল। তো আসলে এখন আবুল মনসুর আহমেদের আমার মনে হয় যে এক ধরনের মানে এখন একটা রিভাইভালের মতো চলতেছে, মানে এখন আবুল মনসুর আহমেদের চিন্তাকে নতুনভাবে অনেকেই পাঠ করতেছেন, বিশেষ করে হয়তোবা আমার মনে হয় গত 20 বছরে এটা হয়তো দেখা যাচ্ছে যে আবুল মনসুর আহমেদের চিন্তাকে নতুন করে বিবেচনা করার একটা প্রচেষ্টা। এটার একটা কারণ হতে পারে যে হয়তোবা বাঙালি জাতীয়তাবাদের যে একটা ধরন আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাঙালি জাতীয়তাবাদের ভেতরে যে বিতর্কের যে পরিসরগুলো, বিতর্কের যে জায়গাগুলো, যেটা আবুল মনসুর আহমেদ অবিভক্ত বাংলা বা অবিভক্ত যে ব্রিটিশ যে কলোনিয়াল যে ভারতবর্ষ, সেটার ভেতরে থেকে শুরু করে পাকিস্তান আমল এবং তারপরে স্বাধীন বাংলাদেশে আবুল মনসুর আহমেদ এই ধরনের বিতর্কগুলোতে খুবই সক্রিয়ভাবে সেই বুদ্ধদেব বসু থেকে শুরু করে সুনীতি কুমার, হ্যাঁ, বা মানে 3টা যুগ ধরে তিনি এই ডিসকার্সিভ একটা বিতর্কমূলক এই আলোচনার মধ্যে অংশ নিয়েছিলেন। এবং অন্তত আমরা বলতে পারি যে হয়তো বা মানে বাঙালি মুসলমান তার চিন্তার ক্ষেত্রে অনেকটা কেন্দ্রে আছে। তো বাঙালি মুসলমান চিন্তা যারা করেছেন, চিন্তাবিদ যারা আছেন, প্রাবন্ধিক যারা আছেন, তাদের মধ্যে আবুল মনসুর আহমেদের মতো ধরেন এই যে এতটা ডিসকার্সিভলি এই ব্যাপারগুলোর সঙ্গে শরিক হওয়া, এটা আমরা ওই আমলে ধরেন 40-এর দশকে, মানে হয়তো এত বেশি খুব 30-এর দশক, হ্যাঁ, মানে 20-এর দশকের মধ্যখান থেকে খুব বেশি এরকম ব্যক্তিত্ব তো নাই। সো হয়তোবা সেটা একটা বড় কারণ হতে পারে। আমরা একটা অভ্যুত্থানের যে প্রেক্ষিতে আমরা এই আলোচনাটা তুলতেছি যে আসলে 24-এর যে গণ অভ্যুত্থান, তারপরে আবুল মনসুর আহমেদের রাজনৈতিক চিন্তাটা এখানে হয়তোবা একটু প্রাসঙ্গিক হতে পারে, কারণ এই যে বইটা, যেটা বাংলাদেশের কালচার, এটার আদি সংস্করণটা তো ছিল যে পাক বাংলার কালচার। হ্যাঁ, তো পাক বাংলার কালচারটা আসলে বই আকারে তো প্রথম আসে মূলত 65-র যে যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ, সেটার পরে আসলে এই বইটা প্রথম প্রকাশিত হয়। এটা একটা চিত্তাকর্ষক একটা জায়গা যে আসলে ওই মুহূর্তে এই বইটার যে পাবলিকেশন, এই বইয়ের যে সকল প্রবন্ধগুলো সংকলিত আছে, যখন পাক বাংলার কালচার আকারে যখন প্রথম এটা প্রকাশিত হলো, তখন সেখানে যেই প্রবন্ধগুলো সেটা সংকলিত হয়েছে, তার মধ্যে আমরা দেখছি 40-এর দশকে যখন ওই যে পূর্ব পাকিস্তান রেনেসার যে সমাজ, সেটাতে তিনি যে অভিভাষণ দিচ্ছেন, সেটা থেকে শুরু করে মোটামুটি 64, 65, 63 এই সময় যে সকল প্রবন্ধগুলো লেখা, এবং 65 যুদ্ধের সময় বা তারপরে, এই সবগুলো মিলিয়ে তিনি এই বইটা এই সময় প্রকাশ করলেন। সো এই জায়গাটা একটা ইন্টারেস্টিং জায়গা যে আসলে ঠিক কোন মুহূর্তে তিনি এই বইটা লেখার জন্য প্রণোদনাটা বোধ করতেছেন। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা যে 70 মানে মুক্তিযুদ্ধের পরে ধরেন শেখ মুজিবুর রহমানের শাসন, তারপরে জিয়াউর রহমানের শাসন, এই তখন আবার নতুন করে আবার আমাদের সাংস্কৃতিক প্রশ্নগুলো নিয়ে, হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো আবার নতুন করে উঠছে, এবং সেই সময় এই বইটার একটা নতুন সংস্করণ আবুল মনসুর আহমেদ বের করতেছেন। তো এই যে নতুন মানে সংস্করণ যেটা এখন আমাদের হাতে আছে, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে 70-এর দশকে মানে মুক্তিযুদ্ধের কয়েক বছর পরে লেখা, বা একেবারে মুক্তিযুদ্ধের পরপরই 72 সালে লেখা কিছু প্রবন্ধ এটার মধ্যে আছে। 70-এর দশকে মনে হয় 78 সালের একটা শেষ প্রবন্ধ যেটা আমি দেখলাম, যে 78 বা এই সময় সম্ভবত 77-78। তো তার মানে এই যে একটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আবার তিনি এই প্রসঙ্গটাকে নতুন করে হাজির করতেছেন। এবং এখন ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে 66 সালে যে বইটা প্রথম যে সংস্করণটা, আর ধরেন মানে 70-এর দশকের শেষে গিয়ে যখন তিনি এই সংস্করণ করতেছেন, সেখানে কিছু জায়গায় যেমন ধারাবাহিকতা আছে, আবার কিছু জায়গায় হয়তো চেঞ্জ আছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে ঠিক সেই মাত্রায় খুব যে একবারে মানে খোল মলচে পাল্টে ফেলার যে একটা প্রচেষ্টা, যে ধরেন এতদিন আমরা পাকিস্তানি নাগরিক ছিলাম, এখন আমরা বাংলাদেশের নাগরিক হয়েছি, ফলে একেবারে ভিন্ন একটা ধরেন জাতি বিষয়ক একটা চিন্তা হাজির করা, সেটা মনে হয় এখানে নাই। বরং আবুল মনসুর আহমেদের চিন্তার মধ্যে সম্ভবত একটা মানে ধারাবাহিকতার প্রেক্ষিত আছে, যে সেই 44 সালে তিনি ইস্ট পাকিস্তান রেনেসা বক্তৃতা যেটা বলতেছেন, সেখানে তিনি যেই ধরনের জাতীয়তা চিন্তাকে হাজির করতেছেন, সেটা কিন্তু তিনি হয়তো 80 সালে এসেও তিনি সেটাকে কিন্তু একভাবে ধারণ করতেছেন। তো এটাকে পাক বাংলার কালচার, যেমন পাক বাংলা যে শব্দটা, এই শব্দটা কিন্তু ধরেন আমাদের হাতে বাংলাদেশের কালচার বলে যে বইটা আছে, সেটার মধ্যে এই মানে প্রবন্ধগুলোকে তিনি মানে খুব সাবস্ট্যান্টিভলি রিভাইজ করতেছেন সেটা না, তিনি মানে এবং সেটার প্রয়োজন তিনি বোধ করতেছেন না। তো এই জন্য এটা নিয়ে আমাদের আসলে আলোচনাটা অনেক ইন্টারেস্টিং এবং বিতর্ক সাপেক্ষ একটা আলোচনা হওয়ার প্রয়োজন আর কি। সো এই আলোচনাগুলো আশা করি আমরা করতে পারবো সামনে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আবুল মনসুর আহমেদ আসলে এখানে যে মানে সংস্কৃতি বিষয়টা, সংস্কৃতি, কৃষ্টি, সংস্কৃতি শব্দটা আসলে এখন যদি অনুবাদ আকারে খুব প্রচলিত হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে আমরা জানি যে এক ধরনের বিতর্ক আমরা করে থাকি, যে ধরেন কৃষ্টি শব্দটা চলবে কিনা।
জার্মান ভাষায় যেরকম সংস্কৃতির দুই ধরনের, মানে ইউরোপে আর কি সংস্কৃতির দুই ধরনের চিন্তা হাজির আছে। একটা হচ্ছে যে মানে যেটা জনসাধারণের মধ্যে প্রচলিত যে ধরেন যে প্র্যাকটিসগুলো, এবং যেটাকে আবুল মুসলিম আহমেদ বলতে যে ইমোশনাল গ্রোথ, একটা স্পন্টেনিয়াস ইমোশনাল গ্রোথ ইন দ্য পিপল। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা সচেতনভাবে নির্মাণের একটা জায়গা, যে কালচার, যেটাকে বিল্ডাং বলা হয় সম্ভবত জার্মান ভাষায়, যে মানে সংস্কৃতিটাকে নির্মাণ করা হবে এবং সেই নির্মাণটা একটা রাষ্ট্র প্রযোজিত প্রকল্প হতে পারে। ঠিক আছে, এখন আমাদের এখানে যেহেতু উপনিবেশের ভেতর থেকে আমরা সংস্কৃতি প্রশ্নটাকে প্রথম মোকাবেলা করা শিখেছি ব্রিটিশ উপনিবেশের ভেতরে, এবং তারপরে পাকিস্তান এবং বাংলাদেশ। তো এখানে হচ্ছে কি যে মানে সংস্কৃতির ভেতর থেকে আমরা রাষ্ট্র নির্মাণ করা যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে যে রাষ্ট্র অলরেডি একটা হাজির হয়ে গেছে, সেই রাষ্ট্রের প্রেক্ষিতে বসে আমরা জাতি প্রশ্নটাকে মোকাবেলা করতেছি। তো আবুল মনসুর আহমেদ হয়তো বা 47-এর আগেই তিনি পূর্ব পাকিস্তানের একটা স্বতন্ত্র, বা পূর্ব বাংলা, তিনি পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটিতে প্রেসিডেন্ট হিসেবে মানে প্রিসাইড করেছেন একটা সভাতে। তো দেখা যাচ্ছে কি যে রাষ্ট্রের একটা প্রকল্প ইতিমধ্যে হাজির হয়েছে, সেটার ভিতরে বসে জাতি প্রশ্নটাকে মোকাবেলা করা এবং জাতিকে একটা ধরেন একটা প্রকল্প আকারে, এবং সেই জাতির ভেতরে ধরেন যে মানুষের যে সত্তা, আত্মসত্তা, বা যেটাকে আমরা ধরেন আমি বাংলা করতেছি যে সাবজেক্টিফিকেশন বা বান্দা গঠন। হ্যাঁ, তো এই যে মানুষের যে সত্তার যে গঠনটা, এই সত্তার গঠনটা নিয়ে কাজ করা, এই প্রকল্পটা কিন্তু আবুল মনসুর আহমেদের এই সেই 44 সাল থেকে হয়তো 78 সাল পর্যন্ত তার যে আলোচনার দীর্ঘ পরম্পরা, সেটার মধ্যে আমরা দেখতেছি। তো এটা ইন্টারেস্টিং, মানে তার মানে দেখা যাচ্ছে যে সংস্কৃতি নিয়ে তার যে চিন্তা বা আলোচনা, সেটার মধ্যে এই দুইটা মাত্রাই কিন্তু আছে। একটা হচ্ছে যে পূর্ব বাংলা সংস্কৃতিকে ডেসক্রিপটিভলি পাঠ করা, হ্যাঁ, যেটা হয়তো ফোকলোরের কাজ বা মানে সংস্কৃতি বিশারদদের কাজ। আরেকটা হচ্ছে যে একই সঙ্গে সেটাকে একটা রাজনৈতিক নির্মিতির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা। সো এই দুটাই কিন্তু আমরা সেখানে দেখতেছি, যেটা গ্যারিবোল্ডির একটা উদ্ধৃতি দিয়ে এখানে আমাদের আগে কাজল রশিদ ভাই বলতেছিলেন যে আমাদের ইটালি আমরা বানিয়ে ফেলছি, এখন আমাদের ইটালিয়ান নির্মাণ করতে হবে। তো সিমিলারলি আবুল মনসুর আহমেদ বলতেছেন যে আমরা হয়তো মানে তখন তো পাকিস্তানের ভেতরে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা সেটা এসে গেছে, রাষ্ট্রটা এসে গেছে, এখন আমাদেরকে পূর্ব পাকিস্তানি যে চেতনা, সেই চেতনাটাকে, হ্যাঁ, বা রুহ, এগুলো আবুল মনসুর আহমেদের ব্যবহার করা শব্দ, সেটাকে তিনি বলতেছেন যে এটা আমাদেরকে এখন তৈরি করতে হবে। তো এই যে একটা ধরেন এখানে ধরেন আমরা উদাহরণ মানে একটা তুলনা করতে পারি যে বঙ্কিমচন্দ্রের যে প্রজেক্টটা ছিল যে আনন্দ মঠে, আমি একটু বিতর্কের জায়গা থেকে কথা বলবো, আপনারা আমার কথাকে পরে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন বা আমার সঙ্গে বিতর্ক করতে পারেন। বঙ্কিমের যে প্রকল্পটা ছিল যে মা যা ছিলেন, মা যা হয়েছেন এবং মা যা হবেন, তো আবুল মনসুর আহমেদ সেটাকে অন্য জায়গায় নিয়েছে, বলছেন যে আমরা যা ছিলাম, আমরা যা হয়েছি এবং আমরা যা হব। এই ধরনের একটা প্রকল্প তিনি হাজির করেছেন। তো 60-এর দশক থেকে এই যে চিন্তাটা আবুল মনসুর আহমেদ চিন্তাটা এই যে হাজির করলেন, সেখানে আমরা জানি যে 60-এর দশকে আমাদের এখানে জাতীয়তা নিয়ে এক ধরনের বিশাল একটা মানে চিন্তা কিন্তু তখন ঘটতেছে। সেখানে ধরেন মমতাজুর রহমান তরফদার থেকে শুরু করে আব্দুল করিম, হ্যাঁ, তারপরে ধরেন হবিবুল্লাহ, আহমদ শরীফ, এরা কিন্তু ধরেন বাঙালি যে মানে পূর্ব বাংলার যে মানুষ, বাঙালি মুসলমান, বাঙালি যে মানে সত্তা, এই মানে বিভিন্ন, আমরা তো এগুলো সবই মেটোনিমি আর কি, নামান্তর এবং একই সঙ্গে রূপান্তরও বটে। হ্যাঁ, বাঙালি মুসলমান, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, সমগ্র বাংলা, অখণ্ড বাংলা বা ভারত, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের, বা পাকিস্তান, এই বিভিন্ন ধরনের আইডেন্টিটির মধ্যে যে ধরেন লেয়ারগুলো আছে বা বিভিন্ন মাত্রাগুলো আছে, সেটা নিয়ে একটা বিশাল ধরনের আলোচনা হচ্ছে, যেটা হয়তো আমাদের কাছে খুব স্পষ্টভাবে এখন আমরা সেটাকে হয়তো স্টিল স্মরণ করতে পারি না। তো এই বিশাল যে একটা মানে তখন ইতিহাস চর্চার জায়গা থেকে, সংস্কৃতি অধ্যয়নের জায়গা থেকে যে বিশাল একটা প্রকল্প চলতেছে, তার ভেতরে বসে আবুল মনসুর আহমেদ তার যে মানে আলোচনাটা, যেটা অখণ্ড বাংলার মধ্যে তিনি যে আলোচনাটা করেছিলেন, হ্যাঁ, মানে ওই সময়কার যে কলকাতার যে বুদ্ধিজীবী সমাজ, তার ভেতরে সেটার একটা কন্টিনিউয়েশন কিন্তু তিনি করেছেন। তো আবুল মনসুর আহমেদের একটা আমি যদি বলি যে একটা অনুমান এই জায়গায়, যে যেটা তার অন্যান্য বইতে, যেমন ধরেন যে বেশি দামে কেনা, হ্যাঁ, কম দামে বেচা স্বাধীনতা সহ, বা আমার দেখা রাজনীতি 50 বছর, তো সেই সব বইতে মনে হয় এই ধরনের একটা অনুমান হাজির আছে যে মানে পূর্ব বাংলা বা পরে পূর্ব পাকিস্তান যেটা হয়েছে, এবং ধরেন একই সঙ্গে বাঙালি মুসলমান, ঠিক আছে, এই এদের একটা স্বতন্ত্র একটা জাতীয় একটা চেতনা আছে বা জাতীয় একটা সত্তা আছে, এবং সেটাকে রিকভার করা, সেটাকে আমাদের কাছে শনাক্ত করা, যেটাকে আত্মশনাক্তি বলা যেতে পারে, সেটা ছিল তার প্রকল্পের একটা মূল জায়গা। এবং সেই কারণে যেটা ঘটছে যে ধরেন আমাদের এখানে একটা বড় প্রশ্ন আসে, এবং এই প্রশ্নটা এখন আবার নতুন করে খুব শক্তিশালীভাবে আসতেছে, যে আসলে 47 এবং 71 এবং তারও পূর্বের যে মানে ঘটনাগুলো, যেমন ধরেন যে ওহাবি আন্দোলন, ফরাইজি আন্দোলন, হ্যাঁ, স্বদেশী আন্দোলন, এই যে একটা, এবং তারও আগে ধরেন যে মোগল আমল এবং সুলতানি আমল, হিন্দু বৌদ্ধ আমল ইত্যাদি, এইগুলোর মধ্যে আসলে আমরা কন্টিনিউটিটা কোথায় দেখবো এবং ডিসকন্টিনিউটিটা কোথায় দেখবো। তো আমার মনে হয় যে একটা প্রস্তাব আমরা এভাবে বলতে পারি যে অন্তত টেন্টেটিভলি এটা বলা যায় যে আবুল মনসুর আহমেদ মনে করতেন যে 47-এর মধ্যে
পূর্ব বাংলার যে প্রজা সমাজ এবং যারা মূলত বাঙালি মুসলমান তাদের মধ্যে বেশি, তাদের সাংস্কৃতিক যেমন একটা স্বাতন্ত্র ছিল, একটা শ্রেণীগত স্বার্থ ছিল, যেটা আমরা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের আলোচনায় অনেক সময় দেখতে পাই, যে একটা মধ্যবিত্তের পরিগঠন ঘটছে এবং তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক একটা আন্দোলন, সেই সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্বার্থের জন্য তারা একটা আলাদা রাজনৈতিক আন্দোলন তৈরি করতেছে। তো এই 47-এর যে সংগ্রামটা, যেটা প্রজাদের সংগ্রাম, একই সঙ্গে সেটার কিন্তু একটা মানে সেটার মধ্যে একটা সাম্প্রদায়িক মাত্রাও চলে আসতেছে। তো সেই জায়গাটাই কিন্তু আবুল মনসুর আহমেদ আমার মনে হয় এই জায়গাটা সচেতনও ছিলেন, যে আসলে মানে এই ধরেন 47-এর যে আন্দোলন এবং কি 71-এর যে মুক্তিযুদ্ধ, তো একটা রাজনৈতিক সংগ্রাম বা একটা রাজনৈতিক যে ঘটনা, সেটার ভিতরে ইতিবাচক নেতিবাচক সবকিছু একসঙ্গে থাকতে পারে। মানে ধরেন এখন আমরা ধরেন 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, কিন্তু সেটাকে এখন আওয়ামী লীগের যে ধরেন জাতীয়তাবাদ রাজনীতি, সেটাকে নিয়ে এখন অন্য ধরনের মূল্যায়ন আমরা করতে পারতেছি। সিমিলারলি ধরেন এখন 47 নিয়ে আমাদের এখানে বাঙালি জাতীয়তাবাদী প্রেক্ষিত থেকে বা এক জাতি, যে ভারতের যে এক জাতি তত্ত্ব বা জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব, বিভিন্ন জায়গা থেকে তাদের বিভিন্ন মূল্যায়ন হয়। তো আবুল মনসুর আহমেদ সম্ভবত এটার একটা মানে এটার যে বহুমাত্রিক মূল্যায়ন সম্ভব ইতি এবং নেতির জায়গা থেকে, সেই জায়গাটা আবুল মনসুর আহমেদের জায়গায় মানে আলোচনার মধ্যে খুব স্পষ্ট। তো আমার হাতে আসলে সময় খুব বেশি নাই, ফলে আমি এই জায়গায় খুব বেশি দীর্ঘায়িত করব না। আবুল মনসুর আহমেদের আমি ছোট করে এই জায়গাটা বলে শেষ করব, যে আসলে এই যে সংস্কৃতি নির্মাণের যে জায়গাটা, রাষ্ট্রের যে ধরেন গঠন এবং বিগঠন, হ্যাঁ, সংস্কৃতি নির্মাণের যে প্রকল্প, এবং একই সঙ্গে যেটাকে আমরা বলতেছি যে বান্দা গঠন, মানে মানুষের যে আত্মসত্তার যে পুনর্নির্মাণের যে পুনর্গঠনের যে প্রকল্পটা আবুল মনসুর আহমেদের, যেটা আমাদের এই 24শে জুলাইয়ের পরে আবারও আসতেছে, যে আমরা গণ অভ্যুত্থান করে ফেলছি, কিন্তু আমাদের মানে আমি যেটাকে বলতেছি যে মনের মধ্যে আমাদের কিন্তু অভ্যুত্থানের ব্যাপারটা আসছে কিনা, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো আবুল মনসুর আহমেদ আমি যেটা বলবো, যে ধরেন বাংলার ইতিহাস তত্ত্বের ভেতর থেকে তিনি এই বইয়ের মধ্যে আমরা দেখছি যে বাংলার ইতিহাসের সঙ্গে তার একটা লিপ্ততা আমরা দেখতে পাচ্ছি। তো এই লিপ্ততার ভেতরে আমার মনে হয় যে এখন যদি আমরা ফিরে দেখি, অনেক ধরনের তত্ত্ব এবং তথ্য নিয়ে আমাদের এখন বিতর্ক করার সুযোগ আছে। কারণ ধরেন যে মানে অনেক কিছু নিয়েই আমি চাইলে এখন মানে আমরা বিতর্ক করতে পারবো, কিন্তু সেই বিতর্কে আমি যাব না। ছোট করে জাস্ট যেটা আমরা বলবো, যে মানে তিনি যেইভাবে ধরেন সংস্কৃতি ব্যাপারটাকে যেভাবে তিনি কল্পনা করছেন, বিশেষ করে আমি যদি ভাষার কথাটা বলি, যে আবুল মনসুর আহমেদের যে ভাষা চিন্তা, সেখানে মানে ইতিবাচক জায়গাটা এই জায়গায় যে আবুল মনসুর আহমেদ ভাষা জিনিসটাকে একটা মানে অবিমিশ্র এবং বিশুদ্ধ কোনো ভাষা আকারে তিনি কিন্তু বলেন নাই। মানে যেটাকে আমরা ক্রেওলাইজেশন বলি, ভাষার মধ্যে যে বিমিশ্র যে একটা চরিত্র, সেই ক্রেওলাইজেশনটাকে আবুল মনসুর আহমেদ মানে নতুন যে জনগোষ্ঠী নির্মাণ, মানে তিনি যদি জনগোষ্ঠী শব্দটাকে ব্যবহার করছেন না, মানে পলিটিক্যাল কমিউনিটি, এই নির্মাণের ক্ষেত্রে তিনি ভাষাটাকে একটা ভেহিকল আকারে বা একটা টুল আকারে ইউজ করতে চেয়েছেন, যে কারণে তিনি বলছেন যে পূর্ব বাংলার যে ধরেন মানে মান ভাষা যেটা হবে, সেই ভাষার মধ্যে অন্তত 3টা উপাদান থাকবে। একটা হচ্ছে যে এখানকার যে ধরেন বিভিন্ন স্থানীয় যে ভাষাগুলো, বাংলা ভাষার যে বিভিন্ন ভাষান্তর বা রূপান্তর যেগুলো, একই সঙ্গে তিনি বলছেন যেটা পশ্চিম বাংলা থেকে যারা এসেছে এখানে, বিশেষ করে বাঙালি মুসলমান, যে লক্ষ লক্ষ বাঙালি মুসলমান মহাজের হয়ে এখানে এসেছে, এবং একই সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চল থেকে যাদেরকে এখন বিহারি বলা হয়, উর্দুভাষী, এবং পুরো মানে বাংলার যে ঢাকাতেও তো ধরেন কুটিভাষীরা আছে, এই সবগুলো ভাষার মধ্য থেকে তিনি বলতেছেন যে একটা নতুন ধরনের ক্রেওলাইজড একটা ভাষা নির্মিত হবে, এবং এই ভাষাটা দিয়ে তিনি যেটা করতে যাচ্ছেন, যে এই ভাষার ভেতর থেকে লিটারেচার, ভাষা এবং আর্ট, এই সব কিছুর যে নতুন ধরনের যে প্র্যাকটিসগুলো হবে, সেটার ভিতর দিয়ে তিনি চাচ্ছেন যে নতুন ধরনের একটা আত্মসত্তা গঠিত হবে, যেটাকে আমরা বলছি যে বান্দা গঠন বা সাবজেক্ট, নতুন ধরনের সাবজেক্ট নির্মিত হবে। এইটুকু হচ্ছে যে ছোট করে আমি আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আশা করি প্রশ্নোত্তরের মধ্যে আরও আলোচনা আনতে পারবো। ধন্যবাদ।